একটা জায়গা কল্পনা করুন। আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন হাওয়ায় বরফ উঠছে এবং বাইরে এসে দেখলেন বাতাস সত্যি হিমায়িত হয়ে গেছে। জায়গাটি আপনার গ্রীষ্মমণ্ডলীয় শীতের আবহাওয়ার নয় এবং আপনাকে বেঁচে থাকার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি প্রচেষ্টা করতে হবে। তাছাড়া আপনি মনে করুন আপনি একমাত্র প্রাপ্তবয়স্ক সদস্য আপনার বাড়ির ভিতরের যত্ন নেওয়ার জন্য, তাই আপনার একটি শক্তিশালী এবং শৃঙ্খলাবদ্ধ ইচ্ছা শক্তি থাকা দরকার। বিছানা থেকে উঠে আপনার ঘরের দিকে যাওয়া আবশ্যক। তাহলে একটি অঞ্চলে একজন ব্যক্তির বেঁচে থাকার জন্য সর্বনিম্ন তাপমাত্রার মান কি হতে পারে? রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলে পৃথিবীর সবচেয়ে শীতলতম একটি শহর অবস্থিত রয়েছে, যার নাম ইয়াকুটস্ক। ইয়াকুটিয়া অথবা বিকল্পভাবে সাকো রিপাবলিক নামে পরিচিত। এটি রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রের একটি বিশাল ভূমি রয়েছে 3 মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি, আর এটি আপনার পরিচিত বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক বড় করে তোলে। যাই হোক, চ্যালেঞ্জিং জলবায়ু অবস্থার কারণে শুধুমাত্র 9,96,000 অর্থাৎ প্রায় 10 লক্ষের মতন লোক সক্রিয়ভাবে এই বিশাল এলাকায় বসবাস করে, আর এই জনসংখ্যার প্রায় অর্ধেক ইয়াকুটস্ক নিয়ে গঠিত, আর অন্যান্য অংশে রয়েছে কিছু রাশিয়ান এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর মানুষ। ইয়াকুটস্ক বিশ্বের শীতলতম শহর হিসাবে স্বীকৃত হয়। সেখানে তাপমাত্রা সহজেই 20 থেকে -50 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং লোকেরা নিজেদেরকে -71 ডিগ্রির মতো কম হিমায়িত তাপমাত্রায় বসবাস করতে থাকে। আপনি যেদিকেই তাকাবেন তা সম্পূর্ণ সাদা, বরফে ঢাকা এবং আবহাওয়া প্রায় কুয়াশাচ্ছন্ন থাকে, যার ফলে দৃশ্যমানতা খুবই খারাপ। অনেক প্রযুক্তিগত ডিভাইস কাজ করে না, জলের পাইপগুলি জমে আছে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘন ঘন হয়, যানবাহন নিষ্কাশনে জমে যায় এবং মানুষ আধুনিক জীবনের সুবিধাগুলি থেকে ন্যূনতম উপকৃত হতে পারে। নমস্কার দর্শক বন্ধুরা, মহাদেব টিউব বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাদেব টিউব বেঙ্গলি, যেখানে নিজের অনুভূতি ও নিজের চোখে দেখা সত্যকেই প্রকাশ করা হয়। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা এমনই এক রোমাঞ্চকর জায়গা সম্বন্ধে জানব, ইয়াকুটস্ক, বিশ্বের শীতলতম শহর। এখন জানুয়ারির মাঝামাঝি, আর আজ আপনারা আমার সঙ্গে এই শহরটা ঘুরে ঘুরে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের যথেষ্ট আনন্দ দেবে এবং ইয়াকুটস্ককে এক্সপ্লোর করতে সাহায্য করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর এমনই সব জায়গা সম্বন্ধে জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা রাশিয়ার ইয়াকুটস্ককে অবলোকন করি। বিশ্বের বাইরের লোকেরা যখন রাশিয়ার কথা ভাবে তখন তারা সাধারণত মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের কথা মনে করে। প্রায়শই তারা এই দুটি অঞ্চলে ভিজিট করে। রাশিয়ার বেশিরভাগ জনসংখ্যা নিজেই সাইবেরিয়ান অঞ্চলে যান না, যেমন সাকা রিপাবলিক ইয়াকুটস্ক। উদাহরণস্বরূপ
মস্কো থেকে ইয়াকুটিয়া অঞ্চলে ভ্রমণ করার জন্য আপনাকে প্রায় ৮,৪৩২ কিলোমিটার লম্বা এক যাত্রা করতে হবে। যেহেতু গাড়িতে করে এই দূরত্বটি কভার করা চরম চ্যালেঞ্জিং হবে, তাই আপনাকে ৭ ঘন্টার বিমান ভ্রমণ করতে হতে পারে। কারণ মস্কো রাশিয়ার পশ্চিম প্রান্তে অবস্থিত, যদিও ইয়াকুটস্ক ফেডারেশন পূর্বতম অঞ্চলে অবস্থিত। এই একটা পরিস্থিতি বুঝিয়ে দেয় যে রাশিয়া কতটা বিশাল। উদাহরণস্বরূপ সেখানকার মানুষের জন্য গরম করার মৌলিক উৎস হল কাঠের চুলা। বছরের ৯ মাস একটানা জ্বলতে থাকে এই কাঠের চুলা। ইয়াকুটিয়ায় খাবার খোঁজার চেয়ে উষ্ণ থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার শরীরের তাপমাত্রা একটি নির্দিষ্ট মাত্রার নিচে নেমে যায়, তাহলে আপনি গুরুতর অসুস্থতা ভোগ করতে পারেন, এমনকি আপনি আপনার জীবনও পর্যন্ত হারাতে পারেন। ইয়াকুতস্কের লোকেরা বাজার এবং বাজার থেকে মুদি সংগ্রহ করে, যা ঠান্ডা আবহাওয়ার কারণে হিমায়িত হয়। এখানকার জলবায়ু কৃষি ও সবজি চাষের জন্য উপযোগী না হওয়ায় মাছের বাজারই এর মধ্যে অগ্রগণ্য। ইয়াকুটস্কের লোকেরা মূলত হ্রদ বা লেক থেকে ধরা হিমায়িত মাছ খায়। আপনি যখন বাজার থেকে একটি হিমায়িত মাছ বাড়িতে আনবেন, আপনি ধারালো ছুরি দিয়ে এর স্কেল আলাদা করুন। ইয়াকুটস্কে এমন কেউ নেই যে এইভাবে মাছ খেতে অস্বীকার করে। মানুষের মুখের স্বাদকুঁড়ি বা যাকে বলা হয় টেস্ট বাড, তার সাথে এই খাবার একদম খাপ খাইয়ে নিয়েছে এবং হিমায়িত মাছ কাঁচা খাওয়া জাতীয় খাবারে পরিণত হয়েছে এই ইয়াকুটস্কে। ইয়াকুটস্কের লোকেরা হিমায়িত কাঁচা মাছ খায়, কাঁচা ঘোড়ার মাংস খায় এবং কাঁচা শাক সবজি তো পাওয়াই যায় না, যাবতীয় এখানকার চর্বি পর্যন্ত কাঁচা খেয়ে থাকে। তারা দাবি করে যে কাঁচা মাছ কাটা এবং খাওয়া অত্যন্ত উপকারী এবং সুস্বাদু। পাশাপাশি তাদেরকে ঠান্ডা থেকে রক্ষা করে এই কাঁচা মাছ খাওয়া। নিজেদেরকে উষ্ণ রাখা এবং খাবার খোঁজার পাশাপাশি এই অঞ্চলে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো ইয়াকুটিয়ায় পানীয় জলের সমস্যা। বোতলজাত পানীয় জল বিক্রির কোনো জল বিশুদ্ধকরণ কারখানা বা ব্যবসা নেই। তাই বিশুদ্ধ পানীয় জল পেতে সক্ষম হওয়া সত্যি অত্যাবশ্যক। কারণ দীর্ঘ শীতের মাসগুলিতে বাড়ি থেকে পরিষ্কার জলের দিকে যাওয়ার এই পাইপগুলি জমে যায় এবং লাইন কেটে যায়। মানুষ নদীতে যায় যেখানে বিশুদ্ধ জল পাওয়া যায়। অবশ্যই নদীতে বরফের চাই সহজলভ্য নয়। বরফের চাইকে বিচ্ছিন্ন করতে সক্ষম হওয়ার জন্য একটি উল্লেখযোগ্য শক্তি এবং প্রচেষ্টার প্রয়োজন হয়ে পড়ে। লোকেরা বরফের স্তর কাটতে এবং বরফের চাইকে তোলার জন্য কাটিং পাওয়ার টুল, হারপুন এবং কুড়ুল ব্যবহার করে থাকে। এটি কোনো সাধারণ কাজ নয় যা একজন ব্যক্তি একা পরিচালনা করতে পারে। তাই ইয়াকুতবাসীকে বাঁচতে একত্রিত হতে হয়। সব প্রক্রিয়া সম্পন্ন হলে বরফ জনসাধারণের জন্য পরিবহন করা হয় এবং বাড়িতে বাড়িতে বিতরণও করা হয়। কমে যাওয়া বিশুদ্ধ জলের সাথে ব্যারেলে করে বরফের চাইগুলোকে তারা বাড়িতে নিয়ে আসে। তারপর ছুরি দিয়ে বরফকে টুকরো টুকরো করে ফেলে, যাতে তারা দ্রুত গলে যায় এবং জলে পরিণত হয়। যখন ব্যারেলে বরফ গলে যায়, তখন তারা সেই জল ব্যবহার করে তাদের হাত ও মুখ ধোয়ার, এমনকি জল পান করার জন্য। সংক্ষেপে বন্ধুরা, আপনি যদি ইয়াকুটস্কে থাকেন বা পরিবারের সাথে দেখা করতে যান, তবে কল থেকে জল প্রবাহের আশা করবেন না। একটা বাটি ধরুন, তারপর পরিষ্কার জলের ব্যারেল থেকে আপনার প্রয়োজনীয় মতো জল নিন এবং ব্যবহার করুন। আপনি যদি ইয়াকুটস্কে থাকেন
এবং আপনার সন্তান থাকে, জীবন আরো চ্যালেঞ্জিং হয়ে উঠবে, কারণ রাস্তাগুলি বেশিরভাগই তুষারময় এবং বরফময় হয়ে থাকে। ইয়াকুটস্কের শিশুদের স্কুলে যেতে হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাপমাত্রা -55 অর্থাৎ -55 ডিগ্রির নিচে না নেমে আসে। যদি তাপমাত্রা -70 ডিগ্রির মতো হয়ে যায়, তখন তাপমাত্রা বৃদ্ধির অপেক্ষায় স্কুল সাময়িক বিরতি দেওয়া হয়, অর্থাৎ স্কুলকে ছুটি দেওয়া হয়, শীতকালীন ছুটি দেওয়া হয়। এক কথায় বলতে গেলে এই অঞ্চলের মানুষ প্রকৃতির গতিপথ অনুযায়ী জীবন যাপন করে। এখানকার মানুষের মূল লক্ষ্য গাড়ি বাড়ি কেনা বা ধনী হওয়া নয়। বিশ্বের সবচেয়ে কঠোর আবহাওয়ার সাথে এই অঞ্চলে তাদের পরিবারগুলিকে বাঁচিয়ে রাখা এবং রক্ষা করাই হলো তাদের প্রধান উদ্দেশ্য। চলো ধরে নেওয়া যাক যে আপনি বিছানা থেকে উঠে আপনার ঘর গরম করেছেন এবং টয়লেটও ব্যবহার করেছেন। পরবর্তী পদক্ষেপটি অবশ্যই সকালের নাস্তা করা। আপনার কি মনে হয় ইয়াকুতের স্থানীয় লোকেরা প্রাতরাশের জন্য খায়? না, লোকেরা সকালের ব্রেকফাস্টে বা প্রাতরাশে যতটা সম্ভব চর্বিযুক্ত খাবার পছন্দ করে, কারণ চর্বিযুক্ত খাবার উচ্চ শক্তি সঞ্চয় করে এবং মানুষকে উষ্ণ রাখে। তাই আপনি সম্ভবত প্রাতরাশের জন্য চর্বিযুক্ত প্যানকেক এবং ক্রিমযুক্ত খাবারগুলি দেখতে পাবেন। সেখানে প্রাতরাশের মধ্যে খুব বেশি বৈচিত্র্য নেই এবং তারা প্যানকেক খায়, যেমন পাউরুটির উপর জ্যাম ছড়িয়ে দেওয়া হয়। তারা বাড়িতে রেফ্রিজারেটর ব্যবহার করে না এবং সত্যি কথা বলতে কি এটার কোনো প্রয়োজনই নেই। লোকেরা তাদের খাবার বাড়ির বাইরের জায়গায় রাখে বা ঘরের ভিতরে এমন একটা জায়গায় রাখে যেখানে ঠান্ডা পাওয়া যায়। আপনার ঠিক পাশেই ক্র্যাকলিং কাঠের চুলা। ইয়াকুতের লোকেরা কমপক্ষে 4 বা 5টি স্তরে পোশাক পরে এবং তারা এটিকে একটি জীবনযাত্রায় পরিণত করেছে। যখন লোকেরা বাইরে বেরোয়, তারা ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য পশম কোট এবং উত্তাপযুক্ত বুট পরে থাকে। এটি একটি পছন্দের বিষয় নয়, কিন্তু এটি বেঁচে থাকার অপরিহার্য কারণ। বাইরের আবহাওয়া হিমায়িত থাকে। যদি আপনি আধা ঘন্টার বেশি সময় বাইরে থাকেন, তবে আপনি কিছু সমস্যা অনুভব করতে পারেন, যেমন আপনি আপনার শরীরের প্রতিটি অংশ ঢেকে রাখলেও আপনার চোখের পাতা এবং ভ্রু হিমাঙ্ক থেকে বাঁচতে পারে না। তাই যেখানে যাওয়ার আপনাকে সেখানে দ্রুত পৌঁছতে হবে। বিশ্বের শীতলতম অঞ্চলে যে সমস্ত মানুষগুলো প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে নিজেদের জীবনযাপন এবং জীবন ধারণ করে চলেছে, এবং যেহেতু তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকে, তাই তাদের মধ্যে মিত্রতাই বেশি। আর এই কারণে ইয়াকুটস্কে কোনো বিপজ্জনক ব্যক্তি নেই যা জনগণের জীবনকে বিঘ্নিত করার চেষ্টা করতে পারে। ইয়াকুটস্কের লোকেরা ঘন ঘন এবং নিয়মিতভাবে খাবার খায়, কারণ তাদের ঠান্ডার বিরুদ্ধে শক্তিমান থাকতে হয়। তাই ইয়াকুটস্কে আবহাওয়া ঠান্ডা থাকলেও ক্লাসের মধ্যে বিরতির সময় শিশুদের ফলের রস, মিষ্টি এবং বিভিন্ন ধরনের খাবার দিয়ে চিকিৎসা করা হয়। পরিবারগুলি তাদের সন্তানদের নিজে থেকে স্কুলে পাঠায়। তাদের বাড়ি এবং স্কুলের মধ্যে দূরত্ব খুবই কম এবং এই অঞ্চলের সবাই একে অপরকে চেনে। ইয়াকুটস্ক গ্রামগুলিতে হাজারেরও কম লোকের সম্প্রদায় বসবাস করে এবং গ্রামের লোকেরা শক্তভাবে একে অপরের যত্ন নেয় এবং রক্ষা করে। বর্ণবাদ, জাতিগত বৈষম্য, অপহরণ বা সন্ত্রাসের মতো কোনো দুর্ঘটনার এখানে জায়গা নেই। এই তো গেল ইয়াকুটস্কের গ্রামের কথা। ইয়াকুটস্কের সিটি লাইফ গাড়ি এবং মিনিবাস দিয়ে করতে হয়। যদিও লোকেরা শহরের কেন্দ্রস্থলে বসবাস করে, তবে তারা খুব বেশি হাঁটতে পারে না, কারণ তুষার স্তরগুলি খুব পুরু এবং
হাঁটতে বাধা দেয় এবং 20 থেকে 30 মিনিট হাঁটার পর আপনার পুরো শরীর জমে যাবে। মানুষ অসুস্থ না হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে না। এখানকার গড় তাপমাত্রা সাধারণত -50 ডিগ্রি হয় এবং এই তাপমাত্রা শহরের জীবন অব্যাহত রাখার জন্য স্বাভাবিক বলে মনে করা হয়। তাছাড়া গাড়ির ধোঁয়া কয়েক সেকেন্ডের মধ্যে কুয়াশায় পরিণত হয়ে যায়। এছাড়া লোকেরা যতটা সম্ভব বাইরে চশমা পরিধান করা থেকে বিরত থাকে, কারণ ঠান্ডায় ধাতু মুখের সাথে লেগে থাকলে যদি চশমার গ্লাস আপনার ত্বকে লেগে থাকে, আপনার গালে এবং আপনার চোখের চারপাশের জায়গাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি না প্রয়োজন পড়ে, ইয়াকুটস্কের লোকেরা কেউ বাইরে বেরোয় না। লোকেরা কেবল কেনাকাটা এবং বাধ্যতামূলক পরিস্থিতিতে, বিশেষ করে শীতকালে 5টার পরে শহরে যায়। বিকেলে বাইরে সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় এবং দিনের বেলা লোকেরা তাদের ঘরে ফিরে যায়। আপনি দেখতে পাবেন যে প্রত্যেককে কোট, মোটা ফার্সি টুপি এবং স্কার্ফ পরে চলছে। ইয়াকুটস্কের জীবন রেফ্রিজারেটরের চেয়ে 2 বা 3 গুণ বেশি ঠান্ডা, বিশেষ করে যদি আপনার ব্যক্তিগত গাড়ি থাকে এবং স্বাভাবিকের চেয়ে বেশি যত্ন না করেন, তবে আপনার গাড়িটি দ্রুত ভেঙে যাবে। কারণ ইয়াকুটস্কে কোনো ভূগর্ভস্থ পার্কিং লট না থাকায় গাড়ি সবসময় বাইরেই পার্কিং করে রাখতে হয় এবং গাড়ির উপরে পুরো কভার দিয়ে উত্তাপ করতে হয়। শহরে হাঁটার সময় আপনি দেখতে পাবেন যে রাস্তার ধারে অনেক জিনিস হিমায়িত হয়ে আছে। মানুষ এমনকি তাদের লন্ড্রিগুলি অপ্রচলিত উপায়ে শুকায়, কারণ বৈদ্যুতিক ডিভাইসগুলি সেখানে ভালোভাবে কাজ করে না এবং জলের পাইপগুলি বরফ হয়ে জমে থাকে। কাপড় হাত দিয়ে ধুয়ে বাইরে শুকোতে দেয়, কিন্তু এখানে সমস্যা হলো ঠান্ডার কারণে মানুষের কাপড় কাগজের মতো জমে যায় এবং তাদের আবার ফের নতুন করে গরম করতে হয়। এই অঞ্চলের প্রাণীরা এমন প্রজাতির যারা সফলভাবে এই সাইবেরিয়ান ঠান্ডা জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিয়েছে। তারা -70 ডিগ্রি পর্যন্ত বরফ এই অবস্থাতেও বেঁচে থাকতে পারে। আপনি দেখতে পাবেন ঘোড়া, হরিণ এবং কুকুর উভয়ই অনেক পুরু পশমযুক্ত প্রজাতি এবং সময়ের সাথে সাথে স্থিতিস্থাপক এই প্রাণী প্রজাতিগুলি এই অঞ্চলে তাদের জীবনধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এই অঞ্চলের প্রাপ্তবয়স্ক পুরুষরা ছুতরের কাজ করতে খুবই দক্ষ। ইয়াকুটস্কে বাড়ির জন্য উপযুক্ত জিনিসপত্র মেরামত করা বা তৈরি করা এক ধরনের পেশা নয়, এটি এমন একটি বিষয় যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের জানা উচিত। এবং পুরুষরা তাদের অবসর সময়ে তাদের ওয়ার্কশপে যায় এবং এমন কিছু জিনিস তৈরি করে যা তারা তাদের বাচ্চাদের কাছে দক্ষতাগুলিকে পৌঁছে দেয়। এই কাজ তাদের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয়। যেমন ধরুন, আপনার গাড়িটি ভেঙে গেল, বা আপনার ছাদ ফুটো হয়ে গেল, বা আপনার কাঠের বাড়িতে ফাটল দেখা দিল, যা পরিবারের প্রধান হিসাবে ঠিক করা দরকার। এই সমস্যাগুলি সমাধান করা পুরুষের দায়িত্ব, কারণ ইয়াকুতিয়ায় -70 ডিগ্রির তাপমাত্রায় কেউ আপনার বাড়িতে আপনার ছাদ ঠিক করতে আসবে না বা মাংস কাটতে ছুরি আনবে না। ইয়াকুতিয়ায় প্রত্যেককে তাদের নিজস্ব ব্যবসার যত্ন নিতে হয়। ইয়াকুতিয়ায় মাছও প্রচুর পরিমাণে রাখা হয়, কারণ কঠোর জলবায়ুর কারণে ফল ও শাকসবজি চাষ করা অসম্ভব হওয়ায় মানুষ দলে দলে হিমায়িত নদীতে যায় মাছ ধরতে। বর্ষা দিয়ে বরফ ভেঙে ভেঙে বরফের নিচে জলে জাল ফেলে মানুষ ঘন্টার পর ঘন্টা জালের পাশে দাঁড়িয়ে মাছ ধরে থাকে। সন্ধ্যার সময় গৃহিণীরা নদী থেকে ধরা মাছ রান্না করে খাওয়া দাওয়া করে। তারা প্রায় প্রতিদিনই মাছ খায়। তারা মাছ রান্না করার জন্য গ্রিলিং এর মতো অতিরিক্ত পদ্ধতি ব্যবহার করে না। তারা
ফুটন্ত নুন জলে মাছ দিয়ে তারা খেয়ে নিতে পারে, অথবা তারা কাঁচা মাছ খেতে বেশি পছন্দ করে। ইয়াকুট খাবারের ভিত্তি হল দুধ, লাল মাংস, মাছ এবং বন্য ফল। শীতের সময় তারা ঘোড়ার মাংস এবং বরফ জমা কাঁচা মাছ খায়। তাদের একটি ঐতিহ্যবাহী খাবার রয়েছে যার নাম স্ট্রোগানিনা, যা পাতলা করে কাটা হয় কাঁচা হিমায়িত বা বরফ জমা ট্রাউট মাছ। যারা কাঁচা মাছ খায় তারা বলে যে মাংস তৃণশয্যায় খুব কোমল এবং তাজা স্বাদ। একই সাথে জোর দেওয়া হয়েছে যে এই মাংস কঠোর শীতের অবস্থার জন্য উল্লেখযোগ্যভাবে পুষ্টিকর। উপরন্তু হিমায়িত ঘোড়ার মাংস এবং যকৃৎ ইয়াকুটদের জন্য অপরিহার্য। উদাহরণস্বরূপ বরফ যুগের পরে সাকো লোকেরা, যাকে ইয়াকুট নামে বলা হয়, তারা কাঁচা ঘোড়ার মাংস ভক্ষণ করে এবং তাদের বংশ আজও অবধি টিকে আছে। তাই ইয়াকুটস্কের পরিবারগুলি ঘোড়ার মাংস খাওয়ার পাশাপাশি ঘোড়ার মাংসের প্রতি খুব সম্মান রাখে। তারা তাদের খাবারের সাথে প্রচুর পরিমাণে কুমিস নামক গাজনযুক্ত মেয়ের দুধ পান করে। কুমিসকে অন্যান্য ইয়াকুট কাপে ঠান্ডা পরিবেশন করা হয়। যদি আপনি মধ্য এশিয়ার সংস্কৃতির সঙ্গে পরিচিত হন, তবে আপনি ঘোড়ার মাংসের স্বাদ নিতে পারেন। আপনি যদি ইয়াকুটস্কের একটি বাড়িতে অতিথি হতেন, তবে আপনার টয়লেট সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নচিহ্ন থাকতে পারে। কারণ আমি আগেই বলেছি যে হিমায়িত তাপমাত্রার কারণে জলের পাইপগুলি জমে থাকে এবং বাড়ির ভিতরে পরিষ্কার জল পৌঁছায় না। বাড়ির টয়লেটের ড্রেনগুলি কাজও করে না, তাই বাড়ির বাইরে অস্থায়ী টয়লেট কেবিন তৈরি করা হয়েছে এবং লোকেরা সেই কেবিনে গিয়ে তাদের চাহিদা পূরণ করে। এখানকার আবহাওয়া অত্যন্ত ঠান্ডা হওয়ায় লোকেরা সপ্তাহে একবার স্নান করতে পারে, আর সেটা সম্ভবত রবিবারে। এবং এই স্নান করার একটি বিশেষ পদ্ধতিও আছে। তারা নদী থেকে বা হ্রদ থেকে বরফ তুলে নিয়ে আসে বা রাস্তা থেকে গুঁড়ো বরফ তুলে নেয়, তারপরে একটা প্রকাণ্ড ঘরের মধ্যে সেটিকে গরম করে এবং তার থেকে বাষ্প হয়। সেই বাষ্পর মধ্যে গিয়ে তারা স্নান করে। আর এই ঝর্ণা অঞ্চলটি প্রায় 5 ঘন্টার জন্য উত্তপ্ত হয় এবং তার মধ্যে গিয়েই সবাই স্নান করে নেয়। ভিতরে বাষ্পের তাপমাত্রা তখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায় এবং এলাকাটির জন্য প্রস্তুত হয়ে যায় আরেকটি আকর্ষণীয় ইয়াকুটস্ক জায়গা। ইয়াকুটস্কের মানুষদের শখ এবং ক্রিয়াকলাপের জন্য অনেক বিকল্প নেই। বরফের মধ্যে খেলা ছাড়া তারা মাঝে মাঝে বরফের মাটিতে ফুটবল খেলে এবং স্লেজ রাইড উপভোগ করে। এই অঞ্চলটি হীরার জন্য খুব বিখ্যাত। আপনি যদি ইয়াকুটিয়ার দোকানগুলি অন্বেষণ করেন, তবে আপনি দেখতে পাবেন যে সাইবেরিয়া বরাবরই রাশিয়ার সবচেয়ে উৎপাদনশীল খনি রয়েছে এখানে। অতীতে এই অঞ্চলে অপরাধীদের সাইবেরিয়ার খনিতে পাঠানো হতো শাস্তি স্বরূপ, অথবা যারা খনিতে কাজ করে অর্থ উপার্জন করতে চাইতো তারা ইয়াকুটস্ক অঞ্চলে এসে আশেপাশের খনির আমানতে কাজ করত। এটা জানা যায় যে সাইবেরিয়ার এখনো খুব গুরুত্বপূর্ণ হীরার খনি রয়েছে। এই বিষয়ে তারা মূল্যবান খনিজ পদার্থের অধিকারী এই ইয়াকুটস্কের লোকেরা। ইয়াকুটদের রুটিন জীবন সাধারণত এইভাবেই উদ্ভাসিত হয়। আপনি কি কখনো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি থেকে অনেক অনেক কিলোমিটার দূরে বিচ্ছিন্ন একটি জায়গায় বসবাস করার কথা বিবেচনা করছেন? তাহলে আমি বলবো সাইবেরিয়ার ইয়াকুটস্কে আসুন এবং এখানে এসে বসবাস করুন। আর আপাতত ইয়াকুটিয়া সম্পর্কে যা বলবো তার শেষে এসে গেছি। যদি আপনি ভিডিওটিকে উপভোগ করেন তাহলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই সব নানা জানা অজানা খবর পাওয়ার জন্য।
ভিডিওটি আজকে এখানেই শেষ করব। আরো অনেক কিছু জানার বা বলার থাকলেও শেষ করতে হচ্ছে। আশা করি আপনারা ভিডিওটিকে দারুণ উপভোগ করেছেন। আরো কিছু জানতে কমেন্টস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তাহলে এমনই সব ভিডিও আপনি সহজেই পেয়ে যাবেন। ভালো থাকবেন। শেষ করলাম। হর হর মহাদেব। ধন্যবাদ।